আচ্ছা, আমরা যদি একটু রিক্যাপ করি যে আমরা এই পর্যন্ত কি কি দেখছি। আমরা মূলত এসডিডি দেখতেছিলাম, সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন। আমরা এটার এক্সাম্পল দেখছি। একটা এক্সাম্পল ছিল যে এক্সপ্রেশন ইভ্যালুয়েট করার একটা এক্সাম্পল। তারপরে আমরা দেখেছিলাম এসডিডি দুই ধরনের অ্যাট্রিবিউটস, সিনথেসাইজড আর ইনহেরিটেড অ্যাট্রিবিউটস। এরপরে আমরা দেখেছিলাম যে যদি ইনহেরিটেড অ্যাট্রিবিউটস থাকে তাহলে আমরা ওই যে কোনো অর্ডারে যদি পার্স ট্রির নোটগুলো ইভ্যালুয়েট করি তাহলে অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেট করতে গেলে প্রবলেম ফেস করা লাগে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা একটা ডিপেন্ডেন্সি গ্রাফ ক্রিয়েট করতে পারি অ্যাট্রিবিউটগুলোর জন্য। প্রতিটা নোডের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে ইন্ডিভিজুয়াল নোড কনসিডার করে আমরা একটা ডিপেন্ডেন্সি গ্রাফ ক্রিয়েট করতে পারি। যে ডিপেন্ডেন্সি গ্রাফ থেকে আমরা ডিটারমাইন করতে পারবো যে কোন অর্ডারে নোটগুলো ইভ্যালুয়েট করলে আমরা সব অ্যাট্রিবিউট ক্যালকুলেট করতে পারবো। এরপরে আমরা দেখেছিলাম যে এখানে আমরা দেখেছিলাম যে সব ধরনের সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনের ক্ষেত্রে আমাদের একটা কোনো ইভ্যালুয়েশন অর্ডার নাও থাকতে পারে। যদি আমাদের ডিপেন্ডেন্সি গ্রাফ একটা সাইকেল এসে পড়ে তাহলে আমাদের সব ওই অ্যাট্রিবিউটগুলো আসলে সব ভ্যালুগুলো ক্যালকুলেশন করা সম্ভব না যেহেতু সাইক্লিক ডিপেন্ডেন্সি থাকে। তো এটা একটা কম্পিটিশনালি ডিফিকাল্ট প্রবলেম। যদি আমি যে কোনো একটা সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন দিয়ে দিই তাহলে যদি জিজ্ঞেস করি যে যে কোনো ইনপুট সিম্বলের জন্য কি এটা সাইকেল থাকতে পারে নাকি না, এটা ডিটারমাইন করা কম্পিউটেশনালি ডিফিকাল্ট। তো এই জন্য আমরা দুই ধরনের গ্রামার দেখেছিলাম যে এস অ্যাট্রিবিউটেড আর এল অ্যাট্রিবিউটেড। এস অ্যাট্রিবিউটেড আর এল অ্যাট্রিবিউটেড গ্রামারের সুবিধা হলো যে এদের অবশ্যই একটা মানে এদের এখানে যেই ইনপুটই দেওয়া হোক না কেন এখানে কোনো সাইকেল থাকবে না। তো মানে আমরা যে কোনো ইনপুট স্ট্রিং এর জন্য মানে কোনো একটা গ্রামারের যে কোনো ইনপুট স্ট্রিং এর জন্য সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনিশন ইভালুয়েট করে সব অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। আর এখানে এস অ্যাট্রিবিউট যেটা ছিল সেটা বটম আপ পার্সারের জন্য আইডিয়াল ছিল, আর এই অ্যাট্রিবিউটটা টপ ডাউন পার্সারের জন্য। এটা ছিল মোটামুটি রিক্যাপ। আমরা এত গত দুই ক্লাসে কি দেখেছি। এখন নেক্সট আমাদের যে কাজ সেটা হলো আমরা নেক্সট ক্লাসগুলোতে এই এসডিডির যে উদাহরণ ওইটাই কন্টিনিউ করব। এখন আমরা এই সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনিশনের যে এক্সাম্পলটা দেখবো সেটা হলো সিনট্যাক্স ট্রি কনস্ট্রাকশন। তো সিনট্যাক্স ট্রি কনস্ট্রাকশনের আগে আমরা একটু চিন্তা করবো সিনট্যাক্স ট্রি আসলে কি। তো সিনট্যাক্স ট্রি ইউজুয়ালি আমাদের যে গ্রামারের যে বিভিন্ন কনস্ট্রাক্ট থাকে যেমন ধরেন ইফ বা কন্ডিশনাল যে ব্লকগুলো, তারপর ফর লুপ, হোয়াইল, তারপর ধরেন এক্সপ্রেশন, এই যে এরকম বিভিন্ন ধরনের যে কনস্ট্রাক্টগুলো আছে সিনট্যাক্স ট্রিগুলো, একটা সিনট্যাক্স ট্রি মূলত এই ধরনের কোনো একটা কনস্ট্রাক্টকে রিপ্রেজেন্ট করে। একটা কম্পাইলার মানে এরকম কম্পাইলার আছে যা বা কম্পাইলার এরকম করতে পারে যে আমাদের আহ, যে ইনপুট আছে সেটার জন্য একটা সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করতে পারে। এই সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করে এরপরে এই সিনট্যাক্স ট্রিটাকে ট্রাভার্স করে ইন্টারমিডিয়েট কোড জেনারেট করতে পারে। ঠিক আছে, মানে সিনট্যাক্স ট্রি একটা কম্পাইলার ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্ট হিসেবে সিনট্যাক্স ট্রি ব্যবহার করতে পারে। মানে সিনট্যাক্স ট্রি ইউজ করার সুবিধা হলো যে সিনট্যাক্স ট্রিটা আরও মানে আমাদের যে কনস্ট্রাক্ট আছে ওইটার সাথে ক্লোজলি ক্লোজ মিল থাকে, ক্লোজ রেসেম্বলেন্স থাকে। এর কারণে আসলে আমাদের এই ধরেন সিনট্যাক্স ট্রি থেকে ইন্টারমিডিয়েট কোড জেনারেট করার কাজটা রিলেটিভলি ইজিয়ার হতে পারে বরং এই পার্স ট্রি থেকে। মানে আহ, সরাসরি সিনট্যাক্স অ্যানালাইজারে যে পার্স ট্রিটা আমরা পাইতে পারি সিনট্যাক্স অ্যানালাইজার থেকে, ওই পার্স ট্রি থেকে সরাসরি ইন্টারমিডিয়েট কোড জেনারেট করাটা কিছুটা ডিফিকাল্ট হতে পারে যদি আমরা পার্স ট্রি থেকে প্রথমে একটা সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করি, এরপরে সিনট্যাক্স ট্রি থেকে ইন্টারমিডিয়েট কোড জেনারেট করা রিলেটিভলি ইজিয়ার হতে পারে। তো এই জন্য অনেক কম্পাইলারে সিনট্যাক্স ট্রি
এই সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করা হয়, পরবর্তীতে ওই সিনট্যাক্স ট্রিটাকে ট্রাভার্স করে ইন্টারমিডিয়েট কোড জেনারেট করা হয়। আমরা এখানে যে সিনট্যাক্স ট্রিটা দেখব সেটা মূলত আমরা এখানে মূলত আপনার এই এক্সপ্রেশনের যে সিনট্যাক্স ট্রি ওটা দেখবো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের। একটা সিনট্যাক্স ট্রিতে মূলত দুই ধরনের নোড থাকে, একটা হলো কি ইন্টেরিয়র নোড আর একটা হলো লিফ নোড। আমরা এই সিনট্যাক্স ট্রি এর যে নোডগুলো সেগুলোকে অবজেক্ট দিয়ে রিপ্রেজেন্ট করব, মানে আমরা ধরে নেব সিনট্যাক্স ট্রি এর প্রতিটা নোড হলো একটা অবজেক্ট। এই অবজেক্টের বিভিন্ন অ্যাট্রিবিউট বা ফিল্ড থাকবে, ওই ফিল্ডগুলোতে নেসেসারি ইনফরমেশন স্টোর থাকবে। তো সিনট্যাক্স ট্রি এর যে নোড একটা ইন্টেরিয়র নোড আর একটা লিফ নোড, দুইটার ক্ষেত্রেই আমরা ধরে নেব যে ওপি নামের একটা ফিল্ড থাকবে। এই ফিল্ডটা নির্দেশ করবে এই নোডটার টাইপ। আর লিফ নোডের ক্ষেত্রে অ্যাডিশনাল আর একটা ফিল্ড থাকবে, যেই ফিল্ডটা ধরেন হয় যদি এটা একটা কোনো নাম্বার টাইপের হয়, নাম্বার হয় লিফটা, তাহলে ওই নাম্বারের ভ্যালু স্টোর থাকবে, বা যদি কোনো আইডেন্টিফায়ার হয় তাহলে সিম্বল টেবিলের এন্ট্রি স্টোর থাকবে, এরকম আর কি। আর অর্থাৎ লিফ নোডটা এরকম হতে পারে, ধরেন এটা যদি একটা লিফ নোডকে মানে আমরা এইভাবে দেখাতে পারি, এখানে একটা ওপি ফিল্ড, মানে এটা রিপ্রেজেন্ট করবে এটা কেমন ধরনের লিফ নোড, আর এইখানে আর একটা এন্ট্রি আর একটা ফিল্ড, যে ফিল্ডটা হয়তো ভ্যালু হতে পারে বা সিম্বল টেবিল এন্ট্রির রেফারেন্স হতে পারে। আর এটা হলো লিফ নোড। আর ইন্টেরিয়র নোড, যেটা ইন্টেরিয়র নোডেও একটা ওপি ফিল্ড থাকবে, যেটা ওপি দিয়ে মূলত অপারেন্ড বোঝানো হচ্ছে, ও যেটা হয়তো এই একটা পার্টিকুলার ইন্টেরিয়র নোড কোন অপারেশনের সাথে সংযুক্ত সেটা বোঝাতে পারে। তো আমাদের আসলে সিনট্যাক্স ট্রিতে ইন্টারনাল নোড অলওয়েজ কোনো না কোনো অপারেশনের সাথে জড়িত থাকে। আর আর এই ইন্টেরিয়র নোডের যেহেতু চিলড্রেন থাকবে, ওই চিলড্রেন গুলো আসলে এখানে বিভিন্ন ফিল্ড হিসেবে থাকবে। ধরেন একটা ইন্টেরিয়র নোডের যদি 4টা চিলড্রেন থাকে, তাহলে ওই 4টা চিলড্রেনের প্রতি ওই 4টা চিলড্রেনের রেফারেন্স এই 4টা ফিল্ডে থাকবে। আমি যদি এই জাস্ট একটা ফাইনাল রিক্যাপ করি, যে আমাদের সিনট্যাক্স দুই ধরনের ট্রি নোড থাকতেছে, লিফ নোড আর ইন্টেরিয়র নোড। আমরা এই দুইটাকে অবজেক্ট হিসেবে দেখাবো, এদের বিভিন্ন যে প্রপার্টিগুলো সেগুলো অবজেক্টের ফিল্ড হিসেবে থাকবে। ইন্টেরিয়রের নোড কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে আমরা এই ধরনের লিফ নোড কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে আমরা এই ধরনের সিনট্যাক্স ব্যবহার করবো, যে নিউ লিফ, এইখানে ওপি থাকবে, আর এইখানে ধরেন এই আমরা যে বললাম যে লিফ নোডে আর একটা ফিল্ড থাকবে, ওই ফিল্ডের একটা ভ্যালু থাকবে। আর যদি ইন্টেরিয়র নোড হয় তাহলে আমরা এরকম ব্যবহার করবো, যে নিউ নোড, এইখানে ওই ওপি থাকবে, অপারেন্ড, আর এইখানে তার চিলড্রেন গুলো এক এক করে লিস্ট থাকবে, ধরেন C1 C2 এভাবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যে প্রথমে আমরা সরাসরি সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করার রুলে না যায়, আমরা যে একটা এক্সাম্পল এক্সপ্রেশনের জন্য সিনট্যাক্স ট্রি কেমন হতে পারে ওটা যদি একটু দেখি। ধরেন এরকম একটা এক্সপ্রেশন a-4 + c, তো এটা সিনট্যাক্স ট্রি এরকম হবে, মানে আমরা যদি এই জাস্ট উপরে যে এই নোটেশন ছাড়া যদি মাত্র জাস্ট ট্রি হিসেবে দেখাই, তাহলে এরকম হবে যে প্রথমে ধরেন এখানে মাইনাস, এখানে a, এখানে 4 প্লাস ac, এরকম। এটা যদি আমরা এই উপরে যে আমাদের এই লিফ, তারপর নোড, এদের স্ট্রাকচার, এদের মানে অবজেক্ট গুলো কিরকম হবে ওরকম করে যদি দেখাই, তাহলে এরকম হবে। ধরেন প্রথমে এ তো যেহেতু একটা লিফ, তো এখানে একটা লিফ নোড থাকবে, এখানে এ আইডেন্টিফায়ার হওয়ার কারণে এখানে ওপিতে থাকবে আইডেন্টিফায়ার, আর এইখানে একটা পয়েন্টার থাকবে যেটা সিম্বল টেবিল এন্ট্রি, এই এ ভ্যারিয়েবলটার যে সিম্বল টেবিল এন্ট্রি ওটাকে পয়েন্ট করবে। তো এটা হবে টু এন্ট্রি ফর এ, মানে এ ভ্যারিয়েবলটার যে সিম্বল টেবিল এন্ট্রি ওইটার একটা রেফারেন্স থাকবে। তো এটা হবে একটা লিফ নোড। তো আবার ধরেন এই যে -4 যেটা, ওইটার জন্য এরকম একটা থাকবে, এটা হবে এখানে যেহেতু এটা একটা লিটারাল, তো এখানে থাকবে নাম, আর এখানে সরাসরি 4 ভ্যালুটা থাকবে। এখন এই যে মাইনাস যে নোডটা, ওইটার জন্য এখানে একটা ইন্টেরিয়র নোড থাকবে, ওইটার ওপি ফিল্ড হবে মাইনাস, আর প্রথম চিলড্রেন এই নোডটাকে পয়েন্ট করবে, সেকেন্ড চিলড্রেন এই নোডটাকে পয়েন্ট করবে। একইভাবে এই সি এর জন্য এরকম একটা থাকবে, এটা হবে আইডি, আর এখানে থাকবে টু এন্ট্রি
ফর সি। আর এইখানের এই অবশেষে এই রুটের যে প্লাস ওইটার জন্য এখানে প্লাস একটা চিলড্রেন এই দিকে পয়েন্ট করবে আর একটা চিলড্রেন এদিকে পয়েন্ট। তো এরকম একটা এক্সপ্রেশন যে a মাইনাস ফোর প্লাস সি, এটার সিনট্যাক্স ট্রি এরকম হতে পারে। আবার যদি আরেকটু জটিল এক্সপ্রেশন যদি ধরেন এই যে a মাইনাস ফোর ইন্টু সি, এরকম টাইপের যদি একটা এক্সপ্রেশন দিয়ে ধরি, তাহলে এটা সিনট্যাক্স ট্রি কিরকম হতে পারে। এটা সিনট্যাক্স ট্রিতে ধরেন প্রথমে যে এ থাকবে মাইনাস ফোর ইন্টু সি। এটার যে সিনট্যাক্স ট্রিতে আসলে আমাদের এই ব্র্যাকেট গুলো আসবে না। ব্র্যাকেট গুলো আমাদের গাইড করতেছে যে কোন অপারেশন গুলো আগে করতে হবে। যেমন এই ব্র্যাকেটের কারণে আমরা এ মাইনাস ফোর এটা আগে করতেছি, ফোর এর সাথে সি আগে গুণ না দিয়ে, এরপরে এ মাইনাস ফোর এর রেজাল্টের সাথে সি গুণ দিতেছি। কিন্তু এই ব্র্যাকেট গুলো আমাদের এই সিনট্যাক্স ট্রিতে আসবে না। মানে এই এক্সাম্পলটা আমাদের একটু এই ধারণা দিতে পারে যে কেন আসলে আমাদের সিনট্যাক্স ট্রি দরকার বা সিনট্যাক্স ট্রি এর অ্যাডভান্টেজটা কি। এখানে দেখেন যদি এই এক্সাম্পলটার পার্স ট্রি দেখি, আমাদের যে গ্রামার ছিল এক্সপ্রেশন গ্রামার, ওই গ্রামার অনুযায়ী যদি এটার পার্স ট্রি দেখি, তাহলে প্রথমে ধরেন এক্সপ্রেশন আসবে, দিয়ে এক্সপ্রেশন আসবে, এক্সপ্রেশন থেকে টার্ম, টার্ম থেকে টি এফ, টি থেকে আবার ব্র্যাকেটেড টি থেকে ফ্যাক্টর, দিয়ে ফ্যাক্টর থেকে ব্র্যাকেটেড এক্সপ্রেশন। আর এটা হলো এফ থেকে ব্র্যাকেটেড এক্সপ্রেশন। এরপরে এক্সপ্রেশন থেকে আমাদের আসবে, এক্সপ্রেশন থেকে ই ই মাইনাস টি, এরপরে ই থেকে আবার সিঙ্গেল টার্ম, টার্ম থেকে ফ্যাক্টর, ফ্যাক্টর থেকে সাইড। একইভাবে এখানে টার্ম থেকে এইভাবে আসবো। এই যে দেখেন এখানে আমাদের সিনট্যাক্স পার্স ট্রি যেটা, সেটা কিন্তু বেশ জটিল, বেশ বড় একটা পার্স ট্রি। এইখানের অনেক স্টেপ আছে যেগুলো আমাদের আসলে এই মানে ভ্যালু ক্যালকুলেশনে হয়তো তেমন কন্ট্রিবিউশন করবে না, বা এটার ট্রান্সলেট করতে যে লাগবে না, যেমন এই ব্র্যাকেটগুলো আমাদের ট্রান্সলেশনের কাজে লাগবে না। তো এই কারণে আসলে আমরা এই পার্স ট্রি থেকে আমরা একটা মানে কম্পাইলারের ডিজাইনার এরকম করতে পারি যে পার্স ট্রি থেকে আমরা প্রথমে একটা সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করব, যেটা আসলে রিলেটিভলি সিম্পলার হবে, যেটা আমাদের শুধুমাত্র এই মিনিংফুল জিনিসপত্রগুলো থাকবে বা নেসেসারি জিনিসগুলো থাকবে ট্রান্সলেশনের কাজে। তো এটা আমরা তাহলে কন্টিনিউ করি। এখন আমরা তাহলে আমরা সিনট্যাক্স ট্রি কি ওইটা দেখলাম, সিনট্যাক্স ট্রি যেমন মানে কেন লাগতে পারে বা কেন কনস্ট্রাক্ট করতে পারি আমরা ওটা দেখলাম। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এই সিনট্যাক্স ডাইরেক্টরিভ ডেফিনিশন ব্যবহার করে এই সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করতে পারি কোনো একটা গ্রামারের জন্য। এইটা আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের এই এক্সপ্রেশন এর এক্সপ্রেশনের সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করার জন্য যে সিনট্যাক্স ডাইরেক্টরিভ ডেফিনিশন। তো এখানে যদি আমরা এক এক করে রুলগুলো দেখি, আমাদের এখানে আমাদের যে অ্যাট্রিবিউটটা দেখা যাচ্ছে, আমাদের সব নন টার্মিনালে নোড অ্যাট্রিবিউটটা আছে। এই নোড অ্যাট্রিবিউটটা ইন্ডিকেট করবে যে কোনো একটা নন টার্মিনাল যতটুকু রেগুলার মানে যতটুকু ইনপুট স্ট্রিং এর জন্য, যতটুকু ইনপুট স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতেছে ততটুকু অংশের সিনট্যাক্স ট্রিকে পয়েন্ট করবে আর কি। যদি আমি ধরেন একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরেন আমাদের এরকম আছে যে ই থেকে ই প্লাস টি, এবং এই ইটা ধরেন মনে করেন এই টু প্লাস থ্রি, এরকম একটা এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করে। মানে এই কোন একটা পার্টিকুলার পয়েন্টে এই সিম্বলটা আমাদের এই টু প্লাস থ্রি এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে ই ডট নোড এই টু প্লাস থ্রি এক্সপ্রেশনের যে রুট
নোডটা থাকবে সেই নোডটাকে পয়েন্ট করবে। ধরেন এরকম কিছু হবে যে এখানে থাকবে নাম টু, এখানে থাকবে নাম থ্রি, এখানে একটা ক্লাস নোড থাকবে, এটা একটা এদিকে পয়েন্ট করবে, এটা আর একটা ই ডট নোড এই নোডটাকে পয়েন্ট করবে। তারপরে এখানে আমরা যদি এই সেকেন্ড যেটাকে হয়তো ই ওয়ান দিলাম, এই ই ওয়ানটা আসলে এটাকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে ই ওয়ান ডট নোডে থাকবে, ই ওয়ান ডট নোড এটাকে পয়েন্ট করবে, টি এটাকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে টি ডট নোড এই নোডটাকে পয়েন্ট করবে। মানে আমাদের কোনো একটা পার্টিকুলার রুলের ক্ষেত্রে বা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা নন টার্মিনাল ইনপুট স্ট্রিং এর যতটুকুর জন্য অ্যাসোসিয়েটেড ততটুকু অংশের যে সিনট্যাক্স ট্রি, ওই সিনট্যাক্স ট্রিটাকে পয়েন্ট করবে নোড অ্যাট্রিবিউট। তো তাহলে আমরা একটু দেখি যে এখানে রুলগুলো কি আছে। ধরেন আমাদের এই রুলটা আমরা নিচ থেকে শুরু করি, টি থেকে নাম। তো এই ক্ষেত্রে টি ডট নোডে কি থাকবে, টি ডট নোডে তাহলে আমরা যেহেতু এটা একটা নাম লেক্সিক্যাল ভ্যালু, এটা একটা টার্মিনাল, তো আমরা এখানে একটা লিফ নোড ক্রিয়েট করতেছি, লিফ নোডের টাইপ বলতেছি নাম, আর লিফ নোডের যে আর একটা ফিল্ড থাকবে ওটার ভ্যালু হলো এই নাম ডট ভ্যালু। টি ডট ট্রি থেকে আইডি, এখানেও সেম টি ডট নোড নিউ লিফ, এটার টাইপ হবে আইডি, আর এটার যে ভ্যালু এটা হবে আইডি ডট ইন্ট। এখন এইখানে যে এই যে টি থেকে ই, এই রুলটার ক্ষেত্রে, এই রুলটার ক্ষেত্রে তো আসলে এখানে যে আমরা একটু আগে দেখছিলাম যে পার্স ট্রি আর সিনট্যাক্স ট্রি কম্প্যারিজন, এখানে এই ব্র্যাকেটগুলো তো আসলে আমাদের এই ভ্যালু ক্যালকুলেট করতে সাহায্য করবে না, মানে আমাদের ব্র্যাকেটগুলো জাস্ট সিনট্যাক্স ট্রি ব্র্যাকেটগুলো গাইড করতেছে যে আমাদের স্ট্রাকচারটা কি হবে। কিন্তু আমরা যখন একবার স্ট্রাকচারটা জেনে যাব, যখন সেক্ষেত্রে আমাদের আবার ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ব্র্যাকেটগুলো কাজে লাগবে না। তো এই ক্ষেত্রে টি ডট নোট হবে সরাসরি ই ডট নোট, এইখানে যেহেতু কোনো নতুন কোনো অপারেশন হচ্ছে না। এই রুলের ক্ষেত্রে ই ডট নোট সরাসরি হবে টি ডট নোট। এখানে সেকেন্ড রুল, যেহেতু আমরা সাবট্রাক্ট অপারেশনটা করতেছি, তাই এখানে আমরা একটা ইন্টারমিডিয়েট নোট ক্রিয়েট করতেছি, যেটা এটা টাইপ হবে সাবট্রাকশন, লেফট চাইল্ডে হবে ই ওয়ানের যে নোটটা, আর রাইট চাইল্ডে হবে টি এর যে নোট। একইভাবে এখানে প্লাসের জন্য। এটা হলো আমাদের একটু, আমরা যে এক্সপ্রেশন গ্রামারটা আছে ওই এক্সপ্রেশন গ্রামারটার জন্য সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন, যেটা দিয়ে আমরা এই রুলগুলো ইভ্যালুয়েট করলে আমরা একটা এক্সপ্রেশনের সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করে ফেলতে হবে। এখন আমরা এখানে আমরা যে এসডিটি দেখলাম ওটার একটা অ্যানোটেটেড পার্স ট্রি দেখতেছি। এটা হলো এই -4 প্লাস এই ইনপুটটার জন্য। তো এখানে প্রথমে আমাদের এই ডট ডট দিয়ে আসলে পার্স ট্রিটা দেখানো হচ্ছে, থেকে ই ই তারপর টি এভাবে। আর প্রতিটা পার্স ট্রির যে নোড অ্যাট্রিবিউট, ওই নোড অ্যাট্রিবিউটগুলো কোন সিনট্যাক্স ট্রির কোন নোডকে পয়েন্ট করতেছে সেটা দেখানো হচ্ছে। তো এখানে এই দেখেন টি ডট নোড, ই ডট নোড, এখানের এগুলো যেহেতু সবই আইডি কে রিপ্রেজেন্ট করে, এসেনশিয়ালি সবাই এই আইডির যে নোডটা এটাকে পয়েন্ট করতেছে। তারপরে এখানেও সেম এই নোডটাকে পয়েন্ট করতেছে। এরপরে এই ই ডট নোডটা এই দুইটা ভ্যালুকে কম্বাইন করতেছে, তো এই জন্য এই ই ডট নোডটা এখানে পয়েন্ট করতেছে। এভাবে এখানে আর কি জাস্ট এই অ্যানোটেটেড পার্স ট্রিটা এবং এই পার্স ট্রির প্রতিটা নোড নোড অ্যাট্রিবিউট আসলে কোন পার্স ট্রি এর সিনট্যাক্স ট্রি এর কোন নোডকে পয়েন্ট করতেছে ওইটা জাস্ট দেখানো হচ্ছে। তো এখানে আমরা যে গ্রামারটা দেখলাম ওইটার জন্য ওইটার যে এক্সপ্রেশনের যে গ্রামারটা এবং যে সিনট্যাক্স ট্রি, ওই দুইটার আমি ভিতরে আসলে অনেকটা মিল আছে। তো এই ক্ষেত্রে আমাদের সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করার যে রুলগুলো সেগুলো মোটামুটি বেশি সিম্পলই ছিল। কিন্তু এরকম অনেক সিনারিওতে হতে পারে যে আমাদের যে কনটেক্সট এই গ্রামারটার যে স্ট্রাকচার বা ওইটার যে পার্স ট্রির যে স্ট্রাকচার ওইটা আর সিনট্যাক্স ট্রির যে স্ট্রাকচার ওইটা বেশ ডিফারেন্ট হতে পারে। এরকম একটা এক্সাম্পল হলো আমাদের যে এক্সপ্রেশন গ্রামারটা ওইটার যে টপ ডাউন পার্সিং এর জন্য সুইটেবল এমন একটা ভার্সনের যে ভার্সন আছে, সেইটার যে পার্স ট্রির স্ট্রাকচার আর আমাদের যে সিনট্যাক্স ট্রির স্ট্রাকচার ওই দুইটার ভিতর ওই দুইটা বেশ ডিফারেন্ট।
তো এই ধরনের সিনারিওতে এই আমাদের যে সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন ওইটার রুলগুলো আর একটু কমপ্লিকেটেড হতে পারে। আমরা যদি এক্সপ্রেশন গ্রামারটা দেখি, এটা হলো আমাদের এই আগের যে এক্সপ্রেশন গ্রামারটা ছিল, এই প্লাস মাইনাস থাকবে এবং ব্র্যাকেট থাকতে পারে, এরকম একটা গ্রামার। তো এই গ্রামারটা আসলে টপ ডাউন পার্সিং এর জন্য সুইটেবল। তো এই গ্রামারটার যদি ধরেন আমরা এরকম যদি একটা এক্সপ্রেশন যেমন 2+3+5, এই যে জাস্ট এই সিম্পল যে এক্সপ্রেশন, এটার যদি পার্স ট্রি দেখি, আমার প্রথমে ই থেকে শুরু করতে হবে, ই থেকে টি, ই প্রাইম, টি থেকে বলা হয়েছে টি থেকে আইডি, তো টি থেকে আইডিয়ার নাম, তো টি থেকে নাম, এরপরে 2। ই প্রাইম থেকে একইভাবে ই প্রাইম থেকে প্লাস টি, ই 1 প্রাইম, টি থেকে নাম দিয়ে 3, ই 1 প্রাইম থেকে আবার কিভাবে প্লাস টি, ই 1 ই প্রাইম, টি থেকে নাম দিয়ে 5, আর ই 1 থেকে বা ই প্রাইম, ই 1 প্রাইম থেকে এমটি স্ট্রিং। তো এটা হলো 2+3+5 এর যে এই গ্রামারটার জন্য, এই গ্রামারটার যেটা টপ ডাউনের জন্য সুইটেবল, এক্সপ্রেশন গ্রামার যেটা টপ ডাউনের জন্য সুইটেবল, এইটার পার্স ট্রি। তো এই পার্স ট্রির স্ট্রাকচার কিন্তু এটার সিনট্যাক্স ট্রি এর যে স্ট্রাকচার ওটা থেকে বেশ ডিফারেন্ট। যেমন 2+3+5 এর সিনট্যাক্স ট্রিটা তো এরকম কিছু একটা হবে, 2+3 দিয়ে প্লাস দিয়ে 5। মানে এখানে আমাদের দেখা যাবে যে মানে সিনট্যাক্স ট্রিতে দেখা যাচ্ছে একটা প্লাস, যে মানে অপারেটরের যে নোড ওইটার চিলড্রেন হিসেবে ওইটার নিচে আমাদের এই অপারেন্ডগুলো আসতেছে, যেমন প্লাস যাদের উপর কাজ করতেছে তারা প্লাস নোডটার চিলড্রেন হিসেবে আসতেছে। এরকম কিন্তু আমাদের এই টপ ডাউন পার্সিং এর ক্ষেত্রে, মানে বটম আপ পার্সিং এর যে গ্রামার ওইটার ক্ষেত্রেও কিন্তু এরকমই ছিল, যে মানে কাইন্ড অফ সিমিলার ছিল, যে আমাদের এই প্লাস অপারেন্টার পার্স ট্রিতে প্লাস অপারেন্ট যেখানে আছে ওইটার দুই পাশেই আমাদের এই প্লাস অপারেটরটা যেখানে আছে ওইটার দুই পাশে অপারেন্টগুলো আছে। তো এই বটম আপ পার্সারে এই টপ ডাউন পার্স এই গ্রামারটার ক্ষেত্রে আসলে এটা এই দুইটা স্ট্রাকচার তাহলে বেশ ডিফারেন্ট, পার্স ট্রি আর সিনট্যাক্স ট্রি। তো এই ক্ষেত্রে আমাদের এই মানে একটু যে রুলগুলো সেটা এটার যে সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনের যে রুলগুলো সেগুলো একটু কমপ্লিকেটেড হবে। তো এটার যে সিনট্যাক্স মানে এটার যে রুলগুলো হবে ওইটা বোঝার জন্য আমরা একটা সিম্পল আগে এক্সাম্পল নিই, যে 2+3, মানে তিনটা বর্ড না নিয়ে জাস্ট 2+3 দুইটা। তো এটার পার্স ট্রিটা হবে এরকম, যে ই থেকে টি, এরপর এখান থেকে নাম দিয়ে ই থেকে ই প্রাইম, থেকে প্লাস টি, ই প্রাইম, টি থেকে নাম, প্রাইম থেকে এমটি স্ট্রিং। এখন এইখানে আমাদের এই প্রতিটা নোডের জন্য কিছু রুল দেখতে হবে, যাতে আমরা ওই রুলগুলো এভালুয়েট করে সিনট্যাক্স কনস্ট্রাক্ট করতে পারি। এই ক্ষেত্রে যদি পার্সিটা একটু অবজার্ভ করি তাহলে দেখা যাবে যে আমাদের মানে যে প্লাস নোড যেটা, এই যে এটা হলো প্লাসের যে নোড, এই প্লাসটা যে দুইটা এর উপর কাজ করতেছে সেই দুইটা কিন্তু ট্রি এর একটু বেশ ডিফারেন্ট লোকেশন আছে। মানে প্লাসটা যে সাব ট্রিতে আছে, প্লাসটা ধরেন এই যে অংশে আছে এই সাব ট্রিতে, প্লাসের যে অপারেন্টগুলো এই নাম এর মাঝে এই প্রথম অপারেন্টটা একদম ডিফারেন্ট একটা সাব ট্রিতে আছে। তো আমাদের যদি আমরা এরকম করতে চাই যে যদি আমরা একটা রুল দেখতে চাই, ধরেন এই প্লাস অপারেটরটা যে গ্রামারে আছে ওই গ্রামারে যদি আমরা মানে যে প্রোডাকশন আছে ওই প্রোডাকশনে যদি আমরা এমন একটা রুল লিখতে চাই যে ওই রুল দিয়ে এই প্লাস অপারেটরটার যে সিনট্যাক্স ট্রি নোড ওইটা কনস্ট্রাক্ট করব। তো তাহলে সেক্ষেত্রে আমাদের তো আসলে এই ইনফরমেশনটা জানা লাগবে যে প্লাস অপারেটরটা আসলে কোন অপারেন্টগুলোর উপর কাজ করবে। তো আমাদের এই যে এই বামের মানে এই যে সিম্পল পার্স ট্রিটা, এটা এই যে বামের যে অপারেন্টটা 2, এইটার ইনফরমেশন আমাদের কোনোভাবে এই প্লাস যে নোডটা আছে ওইটার দিকে ক্যারি করতে হবে। তো ওই মানে আমাদের ইনফরমেশন এই বামের যে সাবট্রি এই সাবট্রি থেকে
এই সাব ট্রি থেকে এই সাব ট্রিতে আমাদের এই বামের ইনফরমেশনটা কোনোভাবে ক্যারি করতে হবে। টি টি যে তো এই জিনিসটা আমরা ইনহেরিটেড অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারি, যে আমরা এই টি এর যে নোড অ্যাট্রিবিউটটা থাকবে ওইটা এদিকে কোনোভাবে পাস করে দেব। এটা ইনহেরিটেড অ্যাট্রিবিউটের মাধ্যমে করা যায়। তো এখন আমরা এই এটা বলার পরে এখন আমরা এই সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনের যে রুলগুলো ওগুলোতে আসি। তো এই গ্রামারটার জন্য তো আমাদের নিচের দিকে থেকে যদি শুরু করে, এই যে আমাদের এই টি থেকে নাম, টি থেকে আইডি, এগুলো আসলে আগের মতোই। আমরা এখানে নিউ লিভ ক্রিয়েট করতেছি, এটাও আগের মতোই। এটা আমরা পরে আসতেছি 4 নাম্বারটায়। এখন আমরা 1 নম্বরে আসি। 1 নম্বরে আমাদের যে রুলটা, যে ই থেকে টি ই প্রাইম। তো এইখানে যদি আমরা মানে পার্স ট্রি দেখি, পার্স ট্রিতে দেখবো যে এইখানে এই জায়গাটাতেই কিন্তু আসলে এই যে দুইটা ভাগ হয়ে যায়, মানে প্লাস কোন একটা অপারেটর যে দুইটা অপারেন্ডের উপর কাজ করবে তার একটা অপারেন্ড এইটিতে আছে আর একটা অপারেন্ড ই প্রাইমের ভিতরে আছে। আবার যদি এই প্লাস এই ট্রিতে ফেরত আসি, এই যে দেখেন এই প্লাস অপারেটরটা কোন দুইটা অপারেন্ডের উপর কাজ করবে, এই যে এটার উপর আর এই নামের উপর আর এই নামের উপর। তো তাহলে এই যে ই থেকে টি ই প্রাইম এই রুলটায় আমাদের প্লাস অপারেন্ডটা যেটার উপর কাজ করবে ওইটা দুইটা জায়গায় চলে যাচ্ছে। টিতে একটা অপারেন্ড আছে আর ই প্রাইমে একটা আছে। ই প্রাইমের কোনো এক জায়গায়, ই প্রাইমের যে সাবট্রি ওইটার ভিতরে, আর ওইটার ভিতরে একটা অপারেন্ড থাকবে আর টি এর ভিতরে। আমাদের টি এর যে, তো এই জন্য আমাদের টি এর যে নোডটা আছে ওই নোডটাকে কোনোভাবে ই প্রাইমে পাঠাইতে হবে, যাতে ই প্রাইমের এক্সপ্যান্ড করে যখন আমরা প্লাস নোডটা পাবো বা প্লাস অপারেটরটা পাবো, তখন আমরা যাতে এই সিনট্যাক্স ট্রি এর নোড কনস্ট্রাক্ট করতে পারি। তো এই জিনিসটাই এইখানে এই প্রথম এই সেকেন্ড রুলটা দিয়ে ওইটা করা হচ্ছে, যে ই প্রাইমের একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট, যেহেতু এটা আমরা ই প্রাইম যেহেতু এখানে প্রোডাকশন বডিতে আছে, তো ই প্রাইমের একটা অ্যাট্রিবিউট যেহেতু ডিফাইন অ্যাট্রিবিউটের জন্য একটা রুল লিখতেছি, তো এই জন্য আমাদের এটা একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট হবে। এই জন্য এখানে ইনহেরিটেড মানে ই আইএনএইচ এই কথাটা ব্যবহার করা হয়েছে। তো এখানে ই প্রাইমের একটা অ্যাট্রিবিউট ইনহেরিটেডে আমরা টি এর যে নোডটা ওইটা পাস করে দিতেছি। তো এইটা গেল এই রুলটার জন্য। আমরা এই রুলটা একটু পরে আসি। তো একইভাবে যদি এই 2 নম্বরে, যেই 2 নম্বরেও আমাদের এই যে যেহেতু এখন আমাদের এই যে এই রুলটায় প্লাস অপারেটর আছে, তো এই আমরা এই জন্য এইখানে এই রুলটায় এসে আমরা এই প্লাস অপারেটরের জন্য যে ইন্টারনাল নোডটা হবে ওই নোডটা ক্রিয়েট করতেছি। এখন এই প্লাস অপারেটরটার চিলড্রেন কারা হবে, মানে এইখানে কিন্তু এই যে একটা টি আছে, মানে ডানের প্লাসের ডানে যে থাকবে সেই ইনফরমেশন সেইটা কিন্তু আমার আছে। আমরা তো এইখানে এই জন্য এই একটা টি ডট নোড ব্যবহার করতেছি। আর একটা যে অপারেন্ট মানে প্লাসের বামের যে অপারেন্টটা, সেটা কিন্তু আমাদের এই যে এই ই প্রাইমে ছিল, এই যে উপরের রুলটায়। তো আমরা এই প্লাসের বামের যে অপারেন্টটা সেটা কিন্তু আসলে এই টিটা। তো এই টি এর যে ভ্যালুটা ওইটা আমরা ই প্রাইমের ইনহেরিটেড অ্যাট্রিবিউটে পাস করে দিয়েছিলাম, ওইটাই আমরা এখানে ব্যবহার করতেছি। তো এইভাবে আমরা মানে এই নিউ নোড একটা ক্রিয়েট করতেছি প্লাসের জন্য। এইটার বামের যে অপারেন্ড ওইটা আমরা ওই ইনহেরিটেড অ্যাট্রিবিউট থেকে পাইতেছি, আর ডানের অপারেন্ডটা আমাদের অলরেডি এইখানে এই টিতে আছে। তো এখন এই, তো আমরা নোড ক্রিয়েট করলাম। এখন নোডটা আমরা আসলে কই অ্যাসাইন করতেছি, আমাদের এই যে নোডটা এটা আমাদের পরবর্তীতে লাগবে, এই জন্য আমরা এটা আবার ই ওয়ান প্রাইমে অ্যাসাইন করে দিতেছি। এটা কেন, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আচ্ছা, এইখানে আমরা এই ডানে এই 2+3+5 এইটার জন্য যে সিনট্যাক্স ট্রি ছিল ওইটা আবার, এটার জন্য যে পার্স ট্রি ছিল ওইটা আবার ফেরত আনছি। তো আমাদের দেখেন যে এখানে আমরা এই যে দেখলাম যে প্লাসের জন্য আমাদের একটা নিউ নোড ক্রিয়েট করতে হবে। নিউ নোড ক্রিয়েট করার একটা রুল আমরা লিখলাম। এই প্লাসটা আসলে এইটি আর এইটি নিয়ে একটা নতুন নোড ক্রিয়েট করবে। এখন এইখানে এইটার যে নোড, এই নোডটার সাথে তো আসলে আমার এই প্লাসটা আবার অ্যাসোসিয়েটেড, মানে এই প্লাসের জন্য যে নোডটা হবে ইন্টারনাল নোড, ওইটা আমার এই প্লাস সিম্বলের চিলড্রেন হওয়া লাগবে, যেহেতু আমরা বাম দিক থেকে যোগ করে যাই। যেমন এই প্লাসটার জন্য আসলে আমরা এই যে এই অংশটুকু কভার করতেছি, এই প্লাসটা এই 2 আর এই 3 এর উপর কাজ করতেছে, তাহলে এই অংশটুকুতে এই 2 আর 3 নিয়ে সিনট্যাক্স ট্রি গঠন হলো। এখন আমরা যে ডানের যে রিমেনিং 5টা যখন প্রসেস করতে যাব,
5 এর জন্য যে প্লাসটা, এই প্লাসটার ক্ষেত্রে আমাদের এই বামের অপারেন্ডটা তখন এই সিনট্যাক্স ট্রির এই নোডটা হইতে হবে। এই জন্য আমরা এই নোডটাকে, যেহেতু আমরা ট্রি এর এই পজিশনে আছে বর্তমানে, তো আমরা এইখানে প্লাসের জন্য যে নোডটা ক্রিয়েট করব ওইটা আমরা এই পরবর্তী ডানে পাস করে দেব, যাতে এই প্লাস অপারেটরটার জন্য নোড ক্রিয়েট করা যায়। তো ওইটা আমরা এখানে করতেছি যে আমরা E1 প্রাইমে এই যে নোডটা ক্রিয়েট করতেছি প্লাসের, ওইটাকে E1 প্রাইমে দিয়ে দিতেছি, E1 প্রাইমের ইনহেরিটেড অ্যাট্রিবিউট হিসেবে, যাতে এই জিনিসটা আমরা এই পরবর্তীতে ইউজ করতে পারি আর কি। আবার এই রুলটাই পরে আসতেছে। তো মাইনাসের জন্য আসলে সিমিলার। আচ্ছা, তাহলে আমাদের এই আমরা যে রুলগুলো দেখলাম, আসলে কিছু রুল স্কিপ করলাম আর কিছু রুলগুলো দেখলাম, যে এই রুলটা দেখলাম, এইটা, 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 আচ্ছা না এটা না, এটা আর এইটা। এই রুলগুলো কনসিডার করলে আসলে কি হয়, মানে আমরা যখন এক এক করে ইভালুয়েশন করব তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, বা এই রুলগুলো ফলো করে কি হচ্ছে আমাদের, ওইটা এই পার্স ট্রির মাধ্যমে আমরা একটু দেখব। তো যেটা আসলে হচ্ছে যে আমরা এই টি, আমরা বাম দিক থেকে শুরু করতেছি প্রসেস করে, তো আমরা টি এর যে নোডটা ক্রিয়েট হচ্ছে ওইটা আমরা এই ই প্রাইমে পাস করে দিতেছি। ই প্রাইম তখন ওই ই প্রাইমের নোডটা তখন আমরা ওই টি থেকে যে নোডটা পাইতেছি এবং এই টি যে আছে ওইটা, এই দুইটা নোড ব্যবহার করে প্লাসের জন্য একটা নোড ক্রিয়েট করতেছি। ওই নোডটাকে আবার এই E1 প্রাইমে, এই ই প্রাইমে মানে ডানের ই প্রাইমটা পাস করে দিতেছি। তখন এই ই প্রাইমটা আবার এই যে উপর থেকে যে নোটটা পাইতেছে আবার এই টি এর যে নোটটা পাইতেছে, এই দুইটাকে নিয়ে প্লাসের জন্য একটা নোট কনস্ট্রাক্ট করতেছে, দিয়ে ওইটা আবার এই ডানের ই প্রাইমকে পাস করে দিতেছে। এখন আমাদের তাহলে এই শেষ পর্যন্ত E1 প্রাইমে যে নোডের যে ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা যাইতেছে E1 প্রাইমের একদম লাস্টের E1 প্রাইমে, এই যে আমরা যে পাস করতেছি সবই তো ইনহেরিটেড অ্যাট্রিবিউটের মাধ্যমে করতেছি। এইখানে আসলে আমাদের এই ফাইনাল যে পুরা সিনট্যাক্স ট্রি ওইটার রুট নোডটা থাকতেছে। এখন তো আসলে আমাদের এইটা মানে আইডিয়ালি কি হওয়া উচিত, যে আমাদের এই সিনট্যাক্স মানে আমাদের পার্সের রুটে যে আছে তার যে নোড অ্যাট্রিবিউট ওইটাই আমাদের এই সিনট্যাক্স ট্রির রুটটা থাকা উচিত। তো এই কারণে আমরা যেটা এই রুলে যেটা করা হইতেছে যে এই E1 প্রাইমে যে ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা আসতেছে ওইটা আবার সিনথেসাইজ অ্যাট্রিবিউটের মাধ্যমে উপরে পাস করা হইতেছে। উপরে পাস করে একদম লাস্টে ইতে এসে আমাদের এই নোড অ্যাট্রিবিউটে ফাইনাল একদম কমপ্লিট সিনট্যাক্স ট্রি এর রুটটা থাকতেছে। এই যে এটা যেটা বললাম যে E1 প্রাইম পর্যন্ত ইনহেরিটেড অ্যাট্রিবিউট আসতেছে, যখন আমরা মানে একদম লাস্ট E1 প্রাইমে পৌঁছায় যেতেছে ওইটার ইনহেরিটেড অ্যাট্রিবিউটে পুরো সিনট্যাক্স ট্রি এর রুটটা থাকতেছে। এরপরে আমরা রুটটা উপরে পাস করে দিতেছি। ওইটার ওইটার রুলই আসলে এই যে এটা, এই যে ই প্রাইম থেকে যখন এমটি স্ট্রিং ক্রিয়েট হইতেছে তখন আমরা ই প্রাইমের সিনথেসাইজ একটা অ্যাট্রিবিউটে ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা রেখে দিতেছি। একইভাবে ই প্রাইমের সিনথেসাইজ অ্যাট্রিবিউট, ই প্রাইমের যে এই রুলটার ক্ষেত্রে এই E1 প্রাইমের যে সিনথেসাইজ অ্যাট্রিবিউট ওটা ই প্রাইমের সিনথেসাইজ অ্যাট্রিবিউটে অ্যাসাইন হচ্ছে। এইভাবে এক এক করে এটার রুট পর্যন্ত চলে যাচ্ছে। তো কিভাবে ইনফরমেশন ফ্লো হচ্ছে এই সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনে, সেইটা আরো বেটার বোঝা যায় যদি আমরা এটার একটা ডিপেন্ডেন্সি গ্রাফ আঁকি। তো ডিপেন্ডেন্সি গ্রাফ, এই যে এখানে আমরা a-4 + c এটার একটা ডিপেন্ডেন্সি গ্রাফ আঁকছি। ডিপেন্ডেন্সি গ্রাফে আমাদের দেখা যাচ্ছে যে যে দেখেন এখানে এই নোডের ইনফরমেশনটা এই ইনহেরিটেড অ্যাট্রিবিউটে যাচ্ছে। বামের যে টি, আমরা যদি আগে পার্সিটা কিরকম, এটা ই থেকে, এটা একটু দেখি, ই থেকে টি, ই থেকে ই প্রাইম দিয়ে মাইনাস টি, আবার ই প্রাইম দিয়ে আবার প্লাস টি, আবার ই প্রাইম থেকে এম, a-4 + c এটার জন্য একটা পার্স। তো এখানে দেখেন এই যে বামের যে টি এর যে নোড অ্যাট্রিবিউটটা ওই অ্যাট্রিবিউটটা ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ক্যালকুলেশনে লাগতেছে। তারপর এই ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করা হয়ে গেলে এই ইনহেরি তারপর এই ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা, তারপর এই টি এর যে নোড, এই দুটো অ্যাট্রিবিউট কাজে লাগায় এই ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করা হয়েছে।
ডানের রিক্লেম। একইভাবে এই ইনহেরিটেড অ্যাট্রিবিউট আর এই নোডের অ্যাট্রিবিউট কাজে লাগে এই ডানের একদম লাস্ট ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করা হইতেছে, ওইটাকেই সিনথেসাইজ অ্যাট্রিবিউটে অ্যাসাইন করা হইতেছে, দিয়ে এটা উপরে পাস করা হইতেছে। একদম লাস্টে নোড অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে, আর ওইখানেই আসলে এই যে ইনহেরিটেড অ্যাট্রিবিউটে যে নোডটাকে পয়েন্ট করতেছে ওই নোডটাই এই লাস্টের এই নোডে থাকতেছে, নোড অ্যাট্রিবিউটটা। তো তাহলে এই নোড অ্যাট্রিবিউটটা তখন আমাদের এই কমপ্লিট সিনট্যাক্স ট্রির রুটটা থাকবে। এটা নিয়ে আসলে নিজেরা একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু ঘাটাঘাটি করে বা প্র্যাকটিস করে দেখতে হবে, তাহলে বা আরো দু একটা এক্সাম্পল নিয়ে একটু চিন্তা করে দেখতে হবে, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। যেহেতু এটা আপনাদের এই টপ ডাউন পার্সন আগে ছিল না, তো এই জিনিসটা এর জন্য আর একটু ঝামেলা লাগতে পারে। তবে টপ ডাউন মানে এই জিনিসটা বুঝতে আসলে টপ ডাউন পার্সিং সম্পর্কে জানার কোনো দরকার নেই আর কি, মানে জানা লাগবে না এই জিনিসটা বুঝতে। এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের এই মানে কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে একটা গ্রামারের পার্স ট্রি আর তার করেসপন্ডিং সিনট্যাক্স ট্রি বেশ ডিফারেন্ট হতে পারে। তো এটার আমরা একটা যে এক্সাম্পলটা আসলে দেখলাম সেটা কাইন্ড অফ মানে ডিফারেন্ট ছিল এই কারণে যে আমরা টপ ডাউন পার্সিং মেথড ব্যবহার করতে চাচ্ছি, তার কারণে আমাদের গ্রামারটা একটু মডিফাই করে কমপ্লিকেটেড হয়ে গেছে, যার কারণে পার্স ট্রি আর সিনট্যাক্স ট্রি ম্যাচ করতেছে না। মানে এটা আমাদের একটা আসলে এই পার্সিং মেথডের একটা লিমিটেশন ছিল যে আমরা টপ ডাউন পার্সিং মেথড ব্যবহার করতে চাইলে এই ঝামেলাটা হচ্ছে। কিন্তু মানে পার্স ট্রি আর সিনট্যাক্স ট্রি ডিফারেন্ট হবে এটা যে আসলে মানে এই পার্সিং মেথডের কারণে এরকম নাও হতে পারে, আমাদের ল্যাঙ্গুয়েজটাই এরকম হতে পারে, ল্যাঙ্গুয়েজেরই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কোনো কনস্ট্রাক্ট বা কোনো পোর্শন বা কোনো রুল এমন হতে পারে যার কারণে পার্স ট্রি আর সিনট্যাক্স ট্রির মাঝে ডিফারেন্স আসতে পারে স্ট্রাকচারালি। তো এটার একটা এক্সাম্পল হলো আমাদের এই অ্যারে ডিক্লারেশন। যেমন ধরেন এরকম একটা অ্যারে ডিক্লারেশন যে ইন্ট 2 3 এরকম এরকম একটা অ্যারে ডিক্লারেশনের যদি আমরা গ্রামারটা দেখি, অ্যারে ডিক্লারেশনের গ্রামার মানে এরকম হতে পারে। এখানে অ্যারে ডিক্লারেশনের একটা গ্রামার দেখানো হচ্ছে যে ধরেন এই অ্যারে ডিক্লারেশনটার পার্সে এরকম হতে পারে যে টি থেকে শুরু করলাম, এরপরে বি, এরপরে সি, বিতে ইন্টিজার, তারপর সি থেকে নাম, C1, আবার C1 থেকে একইভাবে তো এটা আসলে আমাদের এই একটু আগে যে এক্সপ্রেশন গ্রামারটা দেখলাম টপ ডাউন পার্সিং এর জন্য অনেকটা ওরকমই। তো একটা অ্যারে ডিক্লারেশনের জন্য যে গ্রামার সেটার পার্সটি এরকম হতে পারে। তো এখন আমরা যদি অ্যারে ডিক্লারেশন মানে অ্যারে ডিক্লারেশন এর ক্ষেত্রে আমাদের যদি আমরা এই অ্যারে টাইপ ইনফরমেশন রাখতে চাই তাহলে ওইটার সিনট্যাক্স আসলে কীরকম হবে। মানে এক্ষেত্রে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো টাইপ এক্সপ্রেশন। ধরেন একটা সিঙ্গেল ভ্যারিয়েবল বা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের তো আসলে টাইপ একটাই, মনে করেন ওটা ইন্টিজার টাইপের হতে পারে বা ফ্লোট টাইপের হতে পারে, কিন্তু একটা অ্যারের যে টাইপ, অ্যারের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু ইনফরমেশন রাখা লাগতেছে। যেমন একটা অ্যারে ইন্টিজার 2 3, এটাকে আসলে আমরা কিভাবে ইভালুয়েট বা এটাকে আমরা আসলে কিভাবে এভাবে ইন্টারপ্রেট করতে পারি, যেটা তো একটা 2 ডাইমেনশনাল অ্যারে। তো প্রথমে আসলে এটা একটা তো প্রথমে মানে 2 ডাইমেনশনাল অ্যারে যেহেতু, তো আমরা বলতে পারি যে প্রথমে এটা একটা 2 সাইজের অ্যারে অফ অ্যারে। তো মানে এরপরে এই 2 সাইজের অ্যারে অফ অ্যারে ওই সেকেন্ড অ্যারেটা হলো আবার 3 সাইজের ইন্টিজার অ্যারে। তো মানে এটাকে ট্রি স্ট্রাকচার হিসেবে এভাবে দেখানো যায় যে ধরেন অ্যারে প্রথম টপ লেভেলে অ্যারে, আবার মানে 2 সাইজের, এই যে 2 এই জন্য এখানে 2 সাইজের একটা অ্যারে। আসলে এটা কিসের অ্যারে, এটা হলো আর একটা অ্যারে এর অ্যারে, সেই অ্যারেটা আবার 3 সাইজের এবং তার টাইপ হলো ইন্টিজার। তো এরকম একটা মানে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা অ্যারের ক্ষেত্রে আসলে আমাদের এরকম একটা
ট্রি স্ট্রাকচার টাইপের হয়ে যাচ্ছে, যেটা আমরা টাইপ ইনফরমেশন রাখতেছি। তো এটাকে বলা হয় টাইপ এক্সপ্রেশন। তো এই ধরনের টাইপ এক্সপ্রেশন যদি আমরা কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে দেখবেন যে এইটার যে স্ট্রাকচার আর এইটার যে স্ট্রাকচার পার্স ট্রি আর এখানের যে টাইপ এক্সপ্রেশনটা, এই দুইটার স্ট্রাকচার বেশ ডিফারেন্ট। তো এইখানে তো আসলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আসতেছে আসলে ল্যাঙ্গুয়েজটার থেকেই, যে ল্যাঙ্গুয়েজে অ্যারে কিভাবে ডিফাইন করার রুল রুলিং করা আছে, বা অ্যারে ডিফাইন করার মেথডের উপর ভিত্তি করে আসলে এই ডিফারেন্সটা আসতেছে। তো আমরা এখন একটা সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন দেখব, যেটা আসলে আমাদের এই কোন একটা অ্যারে ডিক্লারেশন থাকলো, এই অ্যারে ডিক্লারেশন ওই করেসপন্ডিং অ্যারের টাইপ এক্সপ্রেশনটা জেনারেট করবে। তো ওইটা দেখার আগে আমরা একটু আসলে এই পার্স ট্রিটা একটু দেখি। পার্স ট্রিটা ক্ষেত্রে পার্স ট্রিটা দেখে আমরা একটু চিন্তা করার চেষ্টা করি যে কোন নোডে আমাদের কি কাজ করা লাগতে পারে। এই অ্যারের এই এক্সাম্পলটা আসলে এই আমাদের উপরের টপ ডাউন পার্সিংয়ের এক্সপ্রেশনটার মতোই। তো আমরা যদি এই যে এই সিনট্যাক্স ট্রিটা দেখি, আর আমাদের এই সিনট্যাক্স ট্রিটা কনস্ট্রাক্ট করতে হবে এই পার্স ট্রিতে, তো তাহলে আমরা দেখতে পারবো আমাদের ইন্ট লাগতেছে সবার লাস্টে, মানে সবার নিচে আমাদের ইন্টিজারের কাজ, কিন্তু আমাদের ইন্টটা আবার এখানে সবার বামে আছে। কিন্তু আমাদের টাইপ এক্সপ্রেশনে ইন্টিজারটা আবার সবার নিচে আছে। তো এই জিনিসটা আবার আমাদের এইখানে 2 আছে এবং এইখানে 3 আছে, তো ইন্টিজারটা লাগবে 3 এর সাথে যায়। তো এই জিনিসটা আমাদের ওই আগেরটার মতো হয়ে যায় অনেকটা। তো আমরা এই ইন্টিজারের ইনফরমেশনটা আসলে এই বাম দিক থেকে ডান দিকে পাস করব, ডান দিকে পাস করে এরপরে ওইখান থেকে টাইপ এক্সপ্রেশন কনস্ট্রাক্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের এই যেটা করা লাগবে, যে আমাদের বি বি টাইপ, যে মানে অ্যাকচুয়াল যে প্রাইমারি টাইপ, প্রিমিটিভ টাইপ ইন্টিজার, সেই ইনফরমেশনটা আমাদের এই বি থেকে সিতে পাস করতে হবে কোনোভাবে, দিয়ে সি থেকে সি ওয়ানে, দিয়ে সি ওয়ান থেকে আবার এই সি ওয়ানে, দিয়ে এরপরে আমরা এইখানে এই লাস্ট লেভেলে যখন পৌঁছাবো, এরপরে থেকে আমরা আবার এই টাইপ এক্সপ্রেশন কনস্ট্রাক্ট করা শুরু করতে পারবো। এই জায়গায় ধরেন আমরা এই যে এই অংশটুকু কনস্ট্রাক্ট করব, দিয়ে এই ইনফরমেশনটা উপরে পাস করে দিলে উপরে যায় এই বাকি অংশটুকু কনস্ট্রাক্ট করা যাবে। তো এটার যদি আমরা মানে এই ইনটিউশন বা এই আইডিয়া থেকে যদি আমরা এটা সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনটা দেখি, তো এটা সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন হয়েছে এরকম। আমরা ধরেন এই দুইটা রুল থেকে যদি শুরু করি, আমাদের এই যে বি যদি ইন্টিজার হয়, বি যদি ফ্লোট হয়, তাহলে বিতে একটা অ্যাট্রিবিউট টি আছে, ওইটা আমাদের বলে দিতেছে এই অ্যারেটা আসলে মানে প্রিমিটিভ টাইপটা কোন কি অ্যারের। তারপরে যদি আমি টি থেকে বিসি এই রুলটায় আসি, তো এখানে আমাদের টাইপ ইনফরমেশন আছে বিতে, কিন্তু আমাদের যে স্ট্রাকচার যেমন 2 3, যে আমাদের এই যে ইন্ট 2 3 এরকম যদি ডিক্লারেশন হয়, এই ইন্ট জিনিসটা আছে বিতে আর এই টাইপ স্ট্রাকচারটা আছে সিতে। তো আমাদের ইন জিনিসটা আসলে লাগবে একদম লাস্টে, যখন আমরা থ্রিতে পৌঁছাবো, কারণ আমাদের টাইপ এক্সপ্রেশন এরকম যে প্রথমে অ্যারে অ্যারে থাকতেছে, দিয়ে এখানে 2, দিয়ে এখানে আবার অ্যারে, এখানে 3, দিয়ে এইখানে ইন্ট। আমাদের এই ইন্টিজারটা তাহলে এই বি এর যে টাইপ ইনফরমেশন এটা সিতে পাস করতে হবে। তো এই জন্য আমাদের এই এখানে একটা রুল দেওয়া আছে সি ডট বি সমান বি ডট টি। তো বি এর যে টাইপটা ওইটা সিতে এই বি অ্যাট্রিবিউটে পাস করা হলো। আর এই দুটো তো বললাম। এখন এইখানে ধরেন এইখানে যখন আসবো, তখন আমাদের এই জিনিসটা আমাদের দেখেন এই যে সিতে এই বি এর যে টাইপ অ্যাট্রিবিউটটা, ওটা কিন্তু সিতে আমরা সি ডট বি এর মাধ্যমে পাইতেছি। তো এই জিনিসটা আমাদের আবার এই সি ওয়ানে পাস ডাউন করতে হবে। এই জন্যই সি ওয়ান ডট বি সমান সি ডট বি লেখা আছে। কেন পাস ডাউন করতে হবে? এই যে ধরেন এই যে সিটা হইলো এই অংশে, মানে এটা যদি থার্ড লেভেল হয়, 3টা লেভেল থাকে যে 2 3 5, তাহলে আমাদের অ্যারে থাকবে প্রথমে, দিয়ে 2, দিয়ে আবার অ্যারে, দিয়ে 3, দিয়ে আবার অ্যারে, দিয়ে 5, দিয়ে ইন্টিজার। তো আমাদের এই প্রথম রুলটা যেটা করতেছে, এইখানের প্রথম রুলটা এই ইন্টিজার ইনফরমেশন
ইন্টিজার ইনফরমেশন এই রুলটা এই অংশটুকু পর্যন্ত আনতে পারছে। যদি মানে এটা তো সিনট্যাক্স ট্রি, পার্টস ট্রির সাথে ম্যাচ করলে আর একটু ক্লিয়ার হতো। তো এটা আমাদের এই ফার্দার C1-এ আরও পাস ডাউন করতে হবে, এবং তো ওইটাই করা হয়েছে C1.b সমান C.b করে। এরপরে লাস্টে যখন সি থেকে এমটি স্ট্রিং জেনারেট হইতেছে তখন এটা আবার উপরে পাস করা শুরু হচ্ছে। মানে এটা জিনিসটা একটু বোঝার জন্য আমরা এই আগের এই পার্ট থ্রিটা এখানে আমরা আনলাম। তো এখানে এই যে প্রথম যে রুল, এই যে রুলটা, এই রুলটা আমাদের বলতেছে বি এর টাইপ ইনফরমেশনটা ইসিতে দাও। আর এই রুল যেটা বলতেছে যে আমরা যে বি থেকে যে টাইপ ইনফরমেশনটা ইসিতে পাইলাম এইটা আবার ফার্দার নিচে পাস করো, এবং কতক্ষণ পর্যন্ত, মানে এখানে এভাবে একদম লাস্ট পর্যন্ত এই এমটি স্ট্রিং জেনারেট হওয়া পর্যন্ত C1-এ এই টাইপ ইনফরমেশনটা পাস হইতে থাকবে। যখন আমরা C1 এই যে এমটি C1 থেকে সরি সি থেকে এমটি স্ট্রিং জেনারেট হবে যখন, তখন আমরা এই C1 যেই এই টাইপ ইনফরমেশনটা উপর থেকে পাচ্ছে ওইটা আবার মানে এটা উপর থেকে নিচে আসতেছিল, এখন নিচ থেকে উপরের দিকে পাঠিয়ে দিব। ওইটা করা হচ্ছে এই যে C.t অ্যাট্রিবিউটটা দিয়ে। তো যখন এই C1 ধরেন এই C1 থেকে এই C1 এই C1-এর অংশে আমাদের এই টি এর অ্যাট্রিবিউটকে এই উপর থেকে যে বি অ্যাট্রিবিউটটা পাচ্ছিল ওটা টিতে অ্যাসাইন করা হবে। এরপরে এই C1-এর এই নোডে টি এর যে অ্যাট্রিবিউট C1 থেকে যে টি এর C1-এর যে টি অ্যাট্রিবিউটটা ছিল ওটা এখানে অ্যাসাইন C1-এর টি অ্যাট্রিবিউটটা আসবে। তো এখন এই জায়গায় আমরা এই সবচেয়ে লোয়েস্ট যে সিনট্যাক্স ট্রির যে লোয়েস্ট যে পোর্শন এটা কনস্ট্রাক্ট করব। যেমন এখানে আসলে এই এর টু এর মানে এই নোটটা এসে তখন আমাদের এই যে আমরা টাইপ ইনফরমেশন নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত পাস পাস করে যখন আবার এমটি স্ট্রিং জেনারেট করতেছি দিয়ে উপরে যাওয়া শুরু করতেছি, তখন আমরা এই সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করা শুরু করব। যে এই জায়গায় এখন আমাদের এই টাইপ ইনফরমেশনটাও আছে, রাইট চাইল্ডও আছে, লেফট চাইল্ডও আছে। লেফট চাইল্ডে এটা আসবে, রাইট চাইল্ডে হলে এখান থেকে যা আসবে এই ইনফরমেশনটা আছে। তাহলে আমরা এখানে এই সিনট্যাক্সের এই অংশটা কনস্ট্রাক্ট করলাম, দিয়ে এটা আবার উপরে পাস করে দেব। উপরে এই নোটটা যখন এই যে ডান দিক এই C1 থেকে যে পোর্শনটা আসলো সেটাকে চিলড্রেন, সেটা হবে তার একটা চিলড্রেন, আর এই নামটা এটা আর একটা চিলড্রেন হবে, দিয়ে এই অংশটুকু কনস্ট্রাক্ট হবে, দিয়ে ওইটা আবার উপরে পাস করে দেওয়া হবে। তো এইভাবে আসলে পুরো সিনট্যাক্স ট্রিটা কনস্ট্রাক্ট হবে। এই জিনিসটা একদম প্রথমে আসলে এটা বেশ জটিল লাগতে পারে, তো এটা বোঝার জন্য আসলে আপনাদের নিজেদের একটু দু একটা এক্সাম্পল নিয়ে নিজে থেকে পার্স ট্রি ক্রিয়েট করে এরপরে প্রতিটা অ্যাট্রিবিউটের ভ্যালু কিভাবে ক্যালকুলেট হচ্ছে ওগুলো যদি একটু নিজেরা খাতায় এটাকে একটু সময় দিয়ে দেখেন তাহলে বিষয়টা আশা করি আরও অনেকটা ক্লিয়ার হবে। আমার মনে হয় এই টপিকটা আসলে নিজেরা হ্যান্ডস অন প্র্যাকটিস না করলে এটা বোঝা আমার মনে হয় বেশ ডিফিকাল্ট। এটা ছিল আমাদের সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনিশনের একটা অ্যাপ্লিকেশন, যে আমাদের যদি একটা আমাদের যদি ভ্যারিয়েবল ডিক্লারেশনের যদি আমাদের এই ইন্টিজারের একটা ডিক্লারেশন দেওয়া থাকে তাহলে আমরা ওই ইন্টিজার অ্যারে সরি যদি আমাদের কোনো অ্যারের ডিক্লারেশন দেওয়া থাকে তাহলে ওই অ্যারের যে টাইপটা ওইটা আমরা কিভাবে একটা সিনট্যাক্স ট্রির মাধ্যমে ওইটা টাইপের একটা সিনট্যাক্স ট্রি কীভাবে কনস্ট্রাক্ট করতে পারি। আর অ্যারের টাইপের জন্য সিনট্যাক্স ট্রি লাগতেছে, কারণ অ্যারের তো আসলে জাস্ট একটা সিঙ্গেল টাইপ না, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। প্রতিটা ইন্ডেক্সের জন্য কত মানে কত সেল রাখা হয়েছে, কতটা রো রাখা হয়েছে, এই ইনফরমেশনগুলো আমাদের রাখা লাগতেছে। তো এই জন্য আমাদের একটা ট্রি টাইপের কনস্ট্রাক্ট ফর্ম করা হচ্ছে। আমরা এখন আর একটা এক্সাম্পল দেখব, সেটা হলো গিয়ে আমাদের কিভাবে সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন ব্যবহার করে আমরা এই ভ্যারিয়েবল ডিক্লারেশনকে, যেটা ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য সিম্বল টেবিলে এন্ট্রি অ্যাড করতে পারি। মানে আমাদের লিস্ট অফ ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করা থাকবে, ধরেন এরকম যে ইন্ট এ বি সি। তো এইটার জন্য আমরা একটা এসডিটি লিখবো এরকম টাইপের, যে এসডিটিটা প্রতিটা ভ্যারিয়েবলের জন্য সিম্বল টেবিলে একটা করে এন্ট্রি অ্যাড করবো। তো এটার দেখার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো সাইড ইফেক্ট।
সিনট্যাক্স এখন পর্যন্ত আমরা এসডিডির যে সিমেন্টিক রুলসগুলো দেখলাম, ওই রুলগুলোতে শুধুমাত্র বিভিন্ন অ্যাট্রিবিউট ক্যালকুলেশনের রুল ছিল। কিন্তু আমাদের অ্যাট্রিবিউট ক্যালকুলেশনের রুল ছাড়াও অন্য রুল থাকতে পারে, যেমন কোথাও প্রিন্ট করা, কোনো কিছু প্রিন্ট করা, বা কোনো কোনো এক্সটার্নাল কোনো কিছুতে এন্ট্রি অ্যাড করা, যেমন হতে পারে সিম্বল টেবিলে এন্ট্রি অ্যাড করা। তো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় সাইড ইফেক্ট। মানে যদি আমাদের এসডিডির যে রুল, ওই রুলের ভিতরে অ্যাট্রিবিউট ক্যালকুলেশন করা ছাড়া বাইরের কোনো জিনিসের সাথে ইন্টারাকশনের বা বাইরের মানে জাস্ট এই অ্যাট্রিবিউট ক্যালকুলেশন ছাড়া বাইরের কোনো কিছুতে ইফেক্ট পড়বে এরকম কোনো ধরনের আহ, কিছু রুলে ডিফাইন করা থাকে বা রুলে লক করা থাকে, তাহলে এটাকে সাইড ইফেক্ট বলে। যেমন হতে পারে ধরেন যদি সিমেন্টিক রুলে কোনো কিছু প্রিন্ট করার রুল থাকে, যে এই প্রোডাকশনের জন্য সিমেন্টিক রুলটা হলো প্রিন্ট সামথিং। তো এইটা আসলে মানে প্রিন্ট করা মানে কি আমাদের বাইরের এক্ষেত্রে আমরা ওই ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ইন্টারাক্ট করতেছে, এই যেটা একটা এক্সটার্নাল, মানে আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে এটা একটা এক্সটার্নাল জিনিস হিসেবে ধরা যায়, এসডিডির ক্ষেত্রে একটা এক্সটার্নাল জিনিস ধরা যায়। তো এই জিনিসটাকে সাইড ইফেক্ট বলে। তারপর ধরেন আমরা আহ, যদি এসডিডির যে সেমান্টিক রুল, ওটার ভিতরে যদি সিম্বল টেবিলে কোনো এন্ট্রি অ্যাড করি ধরেন, তো এই জিনিসটাও তো অ্যাট্রিবিউট ক্যালকুলেশন ছাড়া একটা জিনিস, মানে জাস্ট অ্যাট্রিবিউট ক্যালকুলেশন না, এখানেও আমরা সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনের বাইরের কোনো কিছুর সাথে ইন্টারাক্ট করতেছি। তো সেক্ষেত্রে এটাকেও একটা সাইড ইফেক্ট বলা হয়। তো আমাদের এই সাইড ইফেক্টওয়ালা সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন গ্রামারগুলো আসলে বেশি ইউজফুল হতে পারে। ওইটার একটা এক্সাম্পল হবে যে টাইপ ডিক্লারেশনসের জন্য আমাদের সিম্বল টেবিলে এন্ট্রি অ্যাড করা। প্রথমে আমরা গ্রামারটা দেখি যে যে গ্রামার দিয়ে আমরা এই লিস্ট অফ ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্স করতে পারবো। তো এটা আসলে আমাদের এই আগে যে গ্রামারটা দেখলাম একটু আগে অ্যারে ডিক্লারেশনের, ওইটার মতোই। প্রথমে আমাদের এই টাইপ থাকবে একটা, এরপরে লিস্ট থাকবে। টাইপটা ইন্টিজার ফ্লোট হতে পারে, আর লিস্টে আমরা সিরিয়াল একটা করে আইডি জেনারেট করবো। তো ধরেন আমাদের যদি ইন্ট এ বি সি, ইন্ট আইডি কমা আইডি কমা আইডি এরকম যদি হয়, বা ইন্ট এ বি সি মানে সেম জিনিস, তো সেক্ষেত্রে হবে যে টি থেকে টি, এরপরে এল। টিতে জাস্ট টাইপ ইনফরমেশনটা থাকবে, আর এল এ এক এক করে এই আইডিটা জেনারেট হবে। এল থেকে প্রথমে L1 দিয়ে কমা, এরপরে আইডি, এরপরে L1 থেকে আবার L1 কমা আইডি, দিয়ে আবার L1 থেকে L1 দিয়ে আবার দিয়ে কমা দিয়ে আইডি দিয়ে, আচ্ছা এখানে তিনটা, তো জাস্ট এই L1 থেকে জাস্ট আইডি। তো এরকম হবে আমাদের একটা পার্সে ইন্ট আইডি কমা আইডি কমা আইডি সেটার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও দেখেন এই যে আমাদের এখনো সেম প্রবলেম, মানে আগের যে এক্সাম্পলটা ওইটার মতোই একটা সিচুয়েশন। আমাদের টাইপ ইনফরমেশনটা আছে এই যে বাম দিকে, আর আমাদের অ্যাকচুয়াল আইডিগুলো যেগুলোর আমরা সিম্বল টেবিল এন্ট্রি দিব, ওগুলো আছে ট্রি এর ডান দিকে। তো আমাদের এইখানেও এই ট্রিতে মানে এই ভ্যারিয়েবলগুলোর জন্য আসলে কোন টাইপ ডিক্লেয়ার করা হয়েছিল ওই ইনফরমেশনটা এই ডানে ট্রিতে কোনোভাবে পাস ডাউন করতে হবে। তো ওইটার জন্য আমরা এই আগের মতোই একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট ব্যবহার করব। এইটা হলো আমাদের সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনটা। এটা আমি আসলে খুব একটা ডিটেলসে যাব না, এটা একটা ইম্পর্ট্যান্ট গ্রামার হতে পারে তো, কিন্তু এটার খুব একটা ডিটেলসে আমি যাব না, কারণ অলরেডি এরকম কয়েকটা এক্সাম্পল আমরা দেখছি। তো এইখানে এই যদি দেখি এটা আগের এক্সাম্পলগুলো থেকে উল্টা সিম্পল রিলেটিভলি। যেমন আমাদের এই যে ডি থেকে টি আর এল ক্রিয়েট হইতেছে, তো আমাদের টিতে যে ইনফরমেশনটা টি এর ভিতরেই কিন্তু আমাদের এই টাইপ ইনফরমেশন আছে। টি এর যে টাইপ ইনফরমেশনটা ওটা আমাদের এল এ পাস করতে হবে। তো আমরা এই জন্য এল এ একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউটে এই টি এর টাইপ ইনফরমেশনটা রেখে দিতেছি। এখন যখন আমরা এই যে এই লিস্ট থেকে এই যে যখন আমাদের আচ্ছা প্রথমে এটা দেখি, এই লিস্ট আমরা যখন এরকম একটা রুল পাবো, একটা এল থেকে আইডি জেনারেট হচ্ছে। তো আমাদের এল এ তো আসলে এই যে টাইপ ইনহেরিটেড অ্যাট্রিবিউটের মাধ্যমে এই টি এর তো টাইপ ইনফরমেশনটাই পাচ্ছি। তো ওইটাই আমরা এই অ্যাড টাইপের মাধ্যমে, অ্যাড টাইপ ধরেন আমাদের একটা মেথড আছে যেটা যাকে ভ্যারিয়েবলটার নেম আর টাইপ ইনফরমেশন দিলে সিম্বল টেবিলে এন্ট্রি অ্যাড করে দেয়। তো এই ধরেন অ্যাড টাইপের এই ফাংশনটা আমরা কল করতেছি, এইখানে এই যে আইডিটার যে এন্ট্রি, আইডিটার যে এন্ট্রি মানে আমরা ধরেন মানে আমরা কাইন্ড অফ এরকম ভাবতেছি যে আমাদের
আইডি গুলার সিম্বল টেবিলে এন্ট্রি আছে অলরেডি, আমরা জাস্ট এখন টাইপ ইনফরমেশন অ্যাড করবো আর কি। এই তো এই ক্ষেত্রে এই প্রথমে অ্যাড টাইপে আমাদের এই যে এখানে যে আইডিটা ওইটার এন্ট্রিটা দেওয়া হইতেছে, আর ওইটার যে টাইপ ওই যে ইনহেরিটেড অ্যাট্রিবিউট থেকে পাইতেছি ওইটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ফাংশন যেটা করবে যে আমাদের এই ধরেন এই আইডির জন্য যে সিম্বল টেবিলে এন্ট্রি আছে, যেটা হয়তো লেক্সিক্যাল অ্যানালাইজার বা পার্সিং থেকে আসছে, সেইখানে আমাদের এই টাইপ ইনফরমেশনটা অ্যাড করে দিব। তো এইখানেও একই সেম জিনিস, এইখানে আমরা যখন এই কোন একটা আইডি পাইতেছি ওই আইডিটার টাইপ ইনফরমেশন সিম্বল টেবিলে অ্যাড করে দিতেছি। এখন ধরেন এইখানে তো এই আমাদের এই এল রুলটার ভিতরে টাইপ ইনফরমেশন আছে, তো আমাদের এই এল ওয়ানেও তো এই টাইপ ইনফরমেশনটা পাঠাইতে হবে, এই জন্য এল ওয়ান ডট ইনহেরিট সমান এল ডট ইনহেরিট এইটা করা হয়েছে। এইটার ধরেন আমরা যদি এই মানে পার্স ট্রিটায় একটু অ্যানোটেটেড পার্স ট্রিটা দেখি, তাহলে তো আর একটু ক্লিয়ার হবে। যে ধরেন আমাদের ডি থেকে এরপর প্রথমে টি জেনারেট হবে, এরপরে এল আমরা ধরলাম ইন্ট এ কমা বি এরকম কিছুর জন্য, এরপরে এল থেকে এল ওয়ান কমা আইডি, এল ওয়ান থেকে আবার এল ওয়ান থেকে সরাসরি আইডি। এখন আমাদের টিতে অ্যাট্রিবিউট আছে যে ফ্লোট, টি এর যে অ্যাট্রিবিউট টাইপ ওইটা সমান এখানে থাকবে ইন্ট। এখন এই টাইপটা যাবে এল এর ইনহেরিটেড অ্যাট্রিবিউট আছে এল ডট ইনহেরিট, এটা সমান হবে, এটা এই পাশে লিখি, এল এর ইনহেরিটেড অ্যাট্রিবিউট একটা আছে ওইটা সমান হবে টাইপ, এটা সমান হবে ইন্ট। কারণ এই যে এল ডট ইনহেরিট সমান টি ডট টাইপ বলা আছে, তাহলে মানে এই টি ডট টাইপ ইনফরমেশনটা আমাদের এই এল এর ভিতরে আসে। এখন এখানে আবার আর একটা রুল আছে এটার সাথে, যে অ্যাড টাইপ মানে ইনহেরিটেড অ্যাট্রিবিউট অ্যাসাইন করলাম, তারপর আবার যেহেতু এখানে একটা আইডি আমরা পাইতেছি, তো এই আইডিটার জন্য আমাদের অ্যাড টাইপ হবে। অ্যাড টাইপ এই আইডিটার যে সিম্বল টেবিল এন্ট্রি আছে ওই টেবিলে আমরা এই এল ডট ইনহেরিটেড যে টাইপটা আছে ওইটা অ্যাসাইন করে দেব। এখন এটা তো এটার জন্য তো তাহলে হয়ে গেল। এখন এই সেকেন্ড আইডিটার জন্য যখন আমরা টাইপ ইনফরমেশন অ্যাড করতে যাব, তাহলে এইখানের যে টাইপটা মানে এই ক্যাপিটাল এল এর এই এল এর কাছে তো আসলে টাইপ ইনফরমেশনটা আছে ইনহেরিটেড অ্যাট্রিবিউটের মাধ্যমে, তো এটার কাছেও তো এই টাইপ ইনফরমেশনটা লাগবে, এই জন্য আমরা এটা জাস্ট এই নিচে এইভাবে পাস করে দেব। এই পাস করার কাজটাই এই যে এখানে করা হয়েছে, এইখান থেকে এইখানে নেয়ার কাজটা করা হয়েছে এইখানে, আর এইখান থেকে এইখানে নেয়ার কাজও করা হয়েছে। আর লাস্টে যখন এই অংশটা তো হলো এল থেকে আইডি, এইখানে আসলে তো আর এল ওয়ান মানে জাস্ট এল থেকে পিওর আইডি জেনারেট হচ্ছে, এইখানে আর পাস করার কিছু নেই ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা। এটা ছিল আরেকটা এক্সাম্পল কিভাবে আমরা সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন ব্যবহার করতে পারি বিভিন্ন কাজে। তো বইয়ে এই যে আমরা এই একটা এই যে গ্রামারটা দেখলাম ওইটার একটা অ্যানোটেটেড পার্স ট্রি এবং ডিপেন্ডেন্সি গ্রাফ দেওয়া আছে, ওইটা আপনারা দেখে নেবেন। ডিপেন্ডেন্সি গ্রাফ দেখলে আসলে ইনফরমেশন ফ্লোগুলো আরও ইজিলি বোঝা যায়। তবে এটা মানে এটাও আসলে এই আগের যে আমরা এই টপ ডাউন পার্সনিং এর যে গ্রামারটা দেখলাম ওইটার মতোই আসলে।